ওগো, ওগো, তুমি আজকে ওই জঙ্গলে কাঠ কাটতে যাচ্ছ? আজ যে কার্তিকী অমাবস্যা, আমার যে ভীষণ ভয় লাগছে। কি রে রতন, এত রাতে কোথায় যাচ্ছিস তুই? আজ তো অমাবস্যার রাত। তুই কি পাগল হয়েছিস নাকি? এই রাতে জঙ্গলে তুই কাঠ কাটতে যাচ্ছিস? গদাইয়ের মূর্তির চারপাশে একটা নীলচে আভা ছড়িয়ে পড়েছে। সেটা পর্যটন নিশি পিশাচে পরিণত হয়েছে গদাইয়ের খোলস ছেড়ে। নিশি পিশাচ এক ঝটকায় রতনকে শূন্য তুলে নিল। রতন তার কুড়ুলটা আর ধরে রাখতে পারল না, সে সশব্দে মাটিতে ফেলে দিল সেই কুড়ুলটা। রতন প্রাণপণে হাত পা ছুঁড়ছিল। রতনের ঝুলন্ত মৃতদেহ একটা গাছের মগডাল থেকে ঝুলছে। নিশি পিশাচ রতনের দেহের সবটুকু নির্যাস শুষে নিয়ে তার দেহটাকে ঝুলিয়ে রেখেছে। চারিদিকে ঘন ভয়ঙ্কর জঙ্গল। সেটা ছিল অমাবস্যার ঘন কালো রাত। পুরো গ্রাম নিস্তব্ধতার চাদরে ঢাকা ছিল। শুধু দূরে জঙ্গলের ভেতর থেকে নাম না জানা পশু পাখির ডাক এবং শুকনো পাতার মড়মড় শব্দ ভেসে আসছিল। এই গ্রামের দক্ষিণ কোণে যেখানে বাবা রত্নেশ্বরের মন্দির আছে, সেইখানেই ছিল একটা দোচালার বাড়ি। সেখানে বাস করত রতন আর তার স্ত্রী মিনতি। সেদিন রাতে রতন কুড়ুল নিয়ে জঙ্গলে কাঠ কাটতে যাচ্ছিল। সেই সময় তার স্ত্রী মিনতি তাকে ডেকে বলল, ওগো, ওগো, তুমি আজকে ওই জঙ্গলে কাঠ কাটতে যাচ্ছ? আজ যে কার্তিকী অমাবস্যা, আমার যে ভীষণ ভয় লাগছে। আরে তুমি চিন্তা করছো কেন? আমাকে যে আজকেই যেতে হবে। আজ যদি কুড়ুল নিয়ে আমি ওই জঙ্গলে কাঠ কাটতে না যাই, তাহলে আমাদের সংসারে টাকা আসবে কি করে বলো? টাকা না আনলে উনুন জ্বলবে কিভাবে? তুমি দুশ্চিন্তা করো না, আমি কয়েকটা কাঠ কেটেই তাড়াতাড়ি বাড়ি ফিরে আসব। হ্যাঁ। স্ত্রীকে এই কথা বলে একটু জল খেয়ে রতন কুড়ুল নিয়ে বেরিয়ে পড়ে জঙ্গলের উদ্দেশ্যে। আর একদিকে সেই গ্রামের উত্তরে অবস্থিত হরির চায়ের দোকানে জনা কয়েক গ্রামবাসী চায়ের ভাঁড় হাতে নিয়ে আড্ডা মারছিল। তাদের মধ্যে পরেশ মণ্ডল বলে উঠল, আরে, আজকে এই রাতটা কেমন আতঙ্কের বলে মনে হচ্ছে, তাই না? আমার মনে হচ্ছে এই অমাবস্যার রাতের কারণেই এমন একটা অপার্থিব পরিবেশ সৃষ্টি হয়েছে। কে জানে, হয়তো আজ রাতেই ভূত প্রেত্তেনাদের আনাগোনা শুরু হয়ে গেল বলে। ওই দেখো, দূর থেকে শিয়ালের দলগুলো ডেকে উঠছে, শুনছো না? ঠিক বলেছিস পরেশ, এই রাতটা একদম ভালো নয়। আজ রাতে যদি কেউ জঙ্গলে যায় তাহলে তার মরণ কিন্তু নিশ্চিত। কেননা আজকে নিশি পিশাচ জঙ্গলের পথে পথে ঘুরে বেড়ায় তার শিকার খোঁজে। আর ওই নিশি পিশাচ নাকি ছদ্মবেশ ধারণ করতে পারে। ওরে বাবা রে, এই জঙ্গলের পাশ দিয়েই আমাকে আসতে হলো তো এই চায়ের দোকানে। সন্ধেবেলায় আসার সময় আমার গাটা কেমন যেন ছমছম করে উঠল। নিজেদের মধ্যে কথা বলছিল সবাই। ঠিক তখনই তারা দেখল রতন কুড়ুল কাঁধে নিয়ে এগিয়ে আসছে। তার হাতে ধরা একটা লণ্ঠন। লণ্ঠনের কাঁপা আলোতে পরেশ মণ্ডল বলল, কি রে রতন, এত রাতে কোথায় যাচ্ছিস তুই? আজ তো অমাবস্যার রাত। তুই কি পাগল হয়েছিস নাকি? এই রাতে জঙ্গলে তুই কাঠ কাটতে যাচ্ছিস? দরকার হলে কাল সকালে যাবি। এখন বাড়ি ফিরে যা বাপ। পরেশ, আমি যদি কাঠ কাটতে না যাই তাহলে আমার ঘরে যে চুলা জ্বলবে না রে। এই কারণেই আমায় জঙ্গলে যেতে হচ্ছে। তবুও বলছি, তুই যাস না ওই ঘন জঙ্গলে। প্রাণের চাইতে কি টাকা বেশি প্রিয়? সকালেই তো যেতে পারিস। রতন কিন্তু কোনো কথাই শুনল না। সে কুড়ুলটা কাঁধে তুলে নিয়ে এগোতেই যাবে, হঠাৎ থমকে দাঁড়ালো। কারণ জঙ্গলের দিক থেকে ভেসে আসা একটা দমকা বাতাস তার গতিটাকে রোধ করল। লণ্ঠনের কাঁপতে থাকা শিখাটা উস্কে দিয়ে সে সামনের দিকে এগিয়ে গেল। চায়ের দোকানটা থেকে অনেকটাই দূরে চলে এলো।
চলতে চলতে সে পৌঁছে গেল গ্রামের একদম শেষ মাথায়, যেখানে নিরালা আঁধারে সব ঢাকা। কিন্তু জঙ্গলে ঢোকার পরেই তার গোটা গাটা ছমছম করে উঠল। সে দেখল ঝোপটা যেন কেমন নড়ে উঠল। একটা মিষ্কালো রঙের বিড়াল সেই স্থান থেকে লাফিয়ে বেরিয়ে এলো। বিড়ালটার চোখ জ্বলছিল লাল আলোয়। তা দেখে রতন কয়েক পা পিছিয়ে গিয়ে বলল, আরে বাপরে, কি ভয়ঙ্কর বিড়াল! আচ্ছা আচ্ছা, বিড়ালের চোখ লাল রঙের হতে আমি কোনোদিনও দেখিনি। ওটা কি আদৌ বিড়াল নাকি অন্য কিছু? সে লণ্ঠনটা উঁচিয়ে আবার এগিয়ে যেতে শুরু করলো। কিন্তু কিছু দূর যেতে যেতেই তার মনে হলো কেউ যেন তাকে অনুসরণ করছে। সে পিছনে ফিরে তাকিয়ে দেখল দূরে একটা আবছায়া অবয়ব দাঁড়িয়ে তার দিকেই তাকিয়ে আছে। কে কে ওখানে? এই গ্রামের যদি কেউ আমায় ভয় দেখানোর চেষ্টা করো তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে, এই বলে দিলাম। এই, যে আছিস সামনে আয়, আমি কাউকে ভয় পাই না। আবছায়া মূর্তিটা এবার খিলখিল করে হেসে উঠল। তারপর বলল, এই রতন, এই রতন, তুই তুই এখানে কি করছিস? হ্যাঁ, আয় আয় আমার কাছে আয়। তোকে আমি কাঠ কাটার খুব ভালো একটা জায়গা দেখাচ্ছি। ওখানে গেলে সেগুন কাঠ পাবি। হ্যাঁ, চলে আয়, চলে আয়। রতন লণ্ঠনের আলোটা সেই আবছায়ার দিকে ফেলল। তার বুক ধড়ফড় করছিল। গদাইয়ের গলার স্বর চিনলেও সেটা কেমন যেন শুকনো, দম আটকে যাওয়া ভাব ছিল তাতে। গদাই, গদাই, তুই এত রাতে এই ঘন জঙ্গলে কি করছিস? আর তোর মুখে ওই পৈশাচিক হাসি কেন রে? তোর চোখগুলো কেমন যেন গোল গোল লাগছে। গদাইয়ের আবছায়া মূর্তিটা এক পা করে এগিয়ে এলো। লণ্ঠনের ম্লান আলোয় এবার রতন দেখতে পেল গদাইয়ের গলায় একটা মোটা কালচে দড়ির দাগ, যেন কেউ তাকে শ্বাস রোধ করে মেরে ফেলেছে। দাগের পাশের চামড়াটা ফুলে আছে মনে হচ্ছে, যেন এক্ষুনি ফেটে রক্ত বেরিয়ে আসবে। রতন, এই রতন, তুই কি দেখছিস রে? এটা পুরানো একটা দাগ। কাজের সময় কুড়ুল লেগে গিয়েছিল। সে কথা তুই ছাড়, আয় আয় আমার সঙ্গে। তোকে এমন একটা জায়গায় নিয়ে যাব যেখানে নিত্য পুজোর জন্য কাঠ রাখা থাকে। সেই কাঠ কেটে বিক্রি করলে 7 দিনের খোরাক উঠে আসবে একেবারে। আয় আমার সাথে আয়। রতন এক মুহূর্তের জন্য লোভ সামলাতে পারল না। সেগুন কাঠ, কিন্তু তার মন বারবার বাধা দিচ্ছিল। গদাইয়ের শরীর থেকে মাটি ও লাশ পচা একটা বিষণ্ণ দুর্গন্ধ আসছিল, যেন সে সদ্য কবর থেকে উঠে এসেছে। তার হাতছানি দেওয়ার ভঙ্গিটাও অস্বাভাবিকভাবে অদ্ভুত ছিল। না রে গদাই, আমার কেমন যেন লাগছে রে। আজ কার্তিকী অমাবস্যা, তুই বাড়ি ফিরে যা। কাল সকালে দেখা যাবে, তুই বাড়ি ফিরে যা। কথাটা শেষ হতেই গদাইয়ের মুখটা বিকৃত হয়ে গেল। তার চোখ দুটো আরো কঠোরগত হয়ে উঠল। মনে হলো গদাইয়ের ভেতরের আসল সত্তাটা এইবার বেরিয়ে আসছে। ফেরা ফেরা যায় না রে রতন। এই অমাবস্যার রাতে যারা একবার এই পথে পা রাখে তারা আর ফিরতে পারে না। আমার কাছে আয়, তুই একা কেন মরবি? দেখ দেখ, ওই গাছের আড়ালে দেখ দেখ। গদাই নিজের শরীরের অর্ধেকটা ঘুরিয়ে
পাশের বিশাল একটা শিশির গাছের দিকে ইশারা করল। রতন লণ্ঠন উঁচিয়ে আলো ফেলতেই দেখল গাছের কাণ্ডে একটা ছেঁড়া শাড়ির আঁচল আটকে আছে, আর ঠিক তার নিচে মাটির ওপরে তাজা রক্তের দাগ। আরো বিভৎস ব্যাপার সে শুনতে পেল, গাছের আড়াল থেকে ভেসে আসছে একজনের ওগো, গলা টিপে ওগো, ধরার আমাকে মতো বাঁচাও। কান্নার শব্দ। আজ নিতে পারছি সেই না আমি। কান্না যেন মাটির নিচ থেকে উঠে আসছে। আমাকে রতন বাঁচাও। আতঙ্কে হতচকিত হয়ে গেল। রতন, এ তো মিনতির আমি গলা। আমি তোমার সে স্ত্রী এক লাফে মিনতি। গদাইয়ের দিকে ফিরে তাকালো। রতন, মিনতি, 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 তুমি এখানে কি করছো? কি হয়েছে কি তোমার? তারপর গদাইয়ের দিকে তাকিয়ে কঠিন স্বরে বলল, তুই তুই আমার স্ত্রীকে কিছু করেছিস? কি করেছিস? গদাই এবার আর হাসি চেপে রাখতে পারল না। তার বিকৃত হাসিটা যেন সারা জঙ্গল কাঁপিয়ে তুলল। সেই হাসির শব্দ যেন হাজার শেয়ালের ডাকের চেয়ে ভয়ঙ্কর। রতন পরিষ্কার দেখতে পেল গদাইয়ের মূর্তির চারপাশে একটা নীলচে আভা ছড়িয়ে পড়েছে। সে তখন সম্পূর্ণ নিশি পিশাচে পরিণত হয়েছে গদাইয়ের খোলস ছেড়ে। তোর মিনতি, সে তোকে ভয় দেখিয়েছিল, তাই না? বলেছিল এত রাতে বের হতে নেই। আমি তাকে শান্ত করে দিয়েছি। এখন তুই আমার শিকার। আয় রতন, আয়, তোর কুড়ুলটা ফেলে দিয়ে আমার কাছে আয়। আমি তোকে এইখানেই মেরে চির শান্তির ঘুম পাড়াবো। তোর রক্ত চুষে নিয়ে তোর ছিপড়ে হয়ে যাওয়া কঙ্কালসার শরীরটা এইখানেই পুঁতে দেব, যেখানে তোর বউ মিনতি এখন ঘুমোচ্ছে। চলে আয়। কথা শেষ হতে ওই নিশি পিশাচের হাত দুটো অস্বাভাবিকভাবে লম্বা হয়ে রতনের দিকে এগিয়ে এলো। তার মুখগুলো যেন ধারালো ব্লেডের মতো চকচক করছিল। রতন আর এক মুহূর্ত অপেক্ষা না করে তার কাঁধের কুড়ুলটা শক্ত করে ধরে এক দৌড় লাগালো। কিন্তু নিশি পিশাচের হাসি তার পিছু ছাড়ল না। কিরে কিরে পালাচ্ছিস? হ্যাঁ, পালাবি কোথায়? এটা আমার জঙ্গল, এই অন্ধকারই আমার রাজত্ব। তোকে আজকেই মেরে ফেলবো, মেরে ফেলে গাছের ডালে ঝুলিয়ে দেব। কোথায় পালাবি রতন? রতন পাগলের মতো ছুটছিল। তার হাতের লণ্ঠনটা কখন যে ছিটকে পড়ে নিভে গেছে সেই খেয়ালও নেই। এখন শুধু গাঢ় অমাবস্যার অন্ধকার আর তার বুকের ধুকপুকানি শোনা যাচ্ছে। হঠাৎ সে অনুভব করল তার পিঠের চামড়া যেন হঠাৎই বরফের মতো ঠান্ডা কিছু ছুঁয়ে গেল। সে আর্তনাদ করে বলে উঠল, কে রে তুই? আমায় ছেড়ে দে, আমায় ছেড়ে দে, আমি তোদের কোনো ক্ষতি করিনি। পেছন থেকে ঠান্ডা নিঃশ্বাস তার কানে এসে ফিস ফিস করে বলল, ক্ষতি? তুই যে আমার এলাকায় ঢুকেছিস এইটুকুই যথেষ্ট। দেখ রতন, দেখ, ওপরের দিকে চেয়ে দেখ। রতন মাথা তুলে উপরে তাকাতেই দেখতে পেল গাছের ডালপালা ভেদ করে শত শত উজ্জ্বল লাল চোখ তার দিকে জল জল করে তাকিয়ে আছে। গাছের ডালগুলো যেন হঠাৎ করে জীবন্ত হয়ে তাকে আঁকড়ে ধরার চেষ্টা করছে। ও বাবা গো, হে বাবা রত্নেশ্বর, বাঁচাও, বাঁচাও বাবা রত্নেশ্বর, বাঁচাও। রতন সমস্ত শক্তি দিয়ে কুড়ুলটা শূন্যে সপাং করে ঘোরালো, কিন্তু কুড়ুলটা শূন্যে আঘাত করলো, কোনো শরীরে গিয়ে লাগলো না। ঠিক সেই মুহূর্তেই নিশি পিশাচের লম্বা নখওয়ালা হাত দুটো রতনের পা জড়িয়ে ধরল। আর না রতন, আর না, এবার তুই শেষ। তোর মৃত্যুর আর্তনাদ শুনে তোর গ্রামের লোক বুঝুক, এই রাতে এই জঙ্গলের আসার
আসল ফল কি? নিশিপিশাচ এক ঝটকায় রতনকে সামনে তুলে নিল। রতন তার কুড়ুলটা আর ধরে রাখতে পারলো না, সে সশব্দে মাটিতে ফেলে দিল সেই কুড়ুলটা। রতন প্রাণপণে হাত পা ছুঁড়ছিল, তার গলা থেকে অস্বাভাবিক একটা আওয়াজ বেরিয়ে এলো। এদিকে গ্রামের উত্তরে হরির চায়ের দোকানে তখনও জনা কয়েক গ্রামবাসী বসেছিল। চা শেষ হয়ে গেলেও তারা নড়েনি। এই দেখলি, রতনকে এতবার ধরে বারণ করলাম, শুনলই না। যদি আজ কিছু ঘটে, আরে এই রাতটা মোটেও ভালো নয়। ওকে তো আগেই বলেছিলাম। আমার খুব চিন্তা হচ্ছে যে। কথা শেষ হতে না হতেই তারা শুনতে পেল দূরের জঙ্গল থেকে ভেসে আসছে একজনের তীব্র মর্মান্তিক আর্তনাদ। সেই আর্তনাদ কোনো মানুষের স্বাভাবিক চিৎকার বলে মনে হলো না, যেন কেউ গলা টিপে ধরে তাকে শেষ করে দিচ্ছে। আর্তনাদের সঙ্গে মেশানো ছিল রতনের নাম ধরে এক বিকৃত ডাক। ওরে বাবা রে, এ কিসের শব্দ গো? এ তো রতনের গলা বলে মনে হচ্ছে। সর্বনাশ, এ তো নিশি পিশাচের কাজ। কেউ আর বাঁচে নাই। ওকে কত করে বারণ করেছিলাম, ওরে যাস না, শুনলো না আমার কথা। তারা ভয়ে ভয়ে কাঁপতে কাঁপতে চায়ের ভাঁড় ফেলে দিয়ে যে যার বাড়ির দিকে ছুটল। ভোরের আলো ফোটার আগে কেউ আর জঙ্গলের দিকে ফিরে তাকানোর সাহস পেল না। পরের দিন সকালে গ্রামবাসীরা দল বেঁধে গিয়ে দেখতে পেল রতনের ঝুলন্ত মৃতদেহ একটা গাছের মগডাল থেকে ঝুলছে। নিশিপিশাচ রতনের দেহের সবটুকু নির্যাস শুষে নিয়ে তার দেহটাকে ঝুলিয়ে রেখেছে। কথাটা বলেই পরিষ্কার দিনের আলোতে ওরা শুনল অট্ট হাসির শব্দ গভীর অরণ্য যেখানে সূর্যের আলো প্রবেশ করে না। নমস্কার আমার মিষ্টি বন্ধুরা, আমাদের আজকের গল্প এই পর্যন্তই। আশা করি গল্পটি আপনাদের ভালো লেগেছে। তাহলে দেখা হচ্ছে নতুন কোনো পর্বে খুব শীঘ্রই। আর গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর চোখ রাখবেন জীবন্ত ছবির পর্দায়। নমস্কার।